নির্বাচনী ইশতেহারে জুলাই সনদ ও রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বিএনপি। এছাড়া সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম পুনঃস্থাপনের কথা বলা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির ইশতেহার ঘোষণা করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আমাদের জাতি গঠন এবং গণতন্ত্রের ভিত্তিকে যদি আমাদের শক্তিশালী করতে হয়, আমরা বিশ্বাস করি যে ৩১ দফা এবং জুলাই সনদের যেটি আছে সেটিকে অবশ্যই আমরা বাস্তবায়ন করব। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। বিএনপির ইশতেহারের বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আক্কাস আহমদ। ডক্টর আক্কাস আহমদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত সংবাদে। শুরুতেই আজকে একটু জানতে চাই যে আজকে হচ্ছে বিএনপির ইশতেহার ঘোষণা করা হলো হোটেল সোনারগাঁয়ে। বেশ কিছু বিষয় উঠে এসেছে, ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য ফার্মার্স কার্ড, এছাড়া সহজ ঋণ, কৃষিপণ্য বাজারজাতকরণ, রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলনীতি হবে ন্যায়পরায়ণতা। আমি একটু শুরুতেই জানতে চাই যে ইশতেহারে তো সব রাজনৈতিক দলগুলোই আসলে বিভিন্ন ধরনের কথা দিয়ে থাকে, এই বিষয়গুলোকে বাস্তবায়ন করা কতটুকু চ্যালেঞ্জ হবে বলে মনে করেন? ধন্যবাদ ডিবিসির দর্শক শ্রোতাকে। আসলে আমরা যদি অন্যান্য রাষ্ট্রের দিকে তাকাই, বিশেষ করে আমাদের পূর্ব এশীয় দেশের যদি দিকে তাকাই, আমি যদি জাপান, কোরিয়া, সিঙ্গাপুর কিংবা দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং, এই সমস্ত দেশ কিন্তু আপনার এখানে কিন্তু ইনকাম ট্যাক্স অনেক হাই, কিন্তু পাশাপাশি কিন্তু নাগরিকদের সুযোগ সুবিধা দেওয়া, এই যে বেকারত্ব ভাতা দেওয়া এবং নারী পুরুষ যারা মানে যারা বিভিন্ন সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। তো আমাদের যে বাংলাদেশের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্বাচনী ইশতেহার, সেটা হচ্ছে কি একটি জনমুখী জনকল্যাণমুখী রাষ্ট্রের দিকে ধাবিত হওয়া। রাষ্ট্রের জনগণ, প্রান্তিক জনগোষ্ঠী যারা কৃষক এবং যারা হচ্ছে যে আপনার প্রান্তিক জনগোষ্ঠী, তাদেরকে রাষ্ট্রীয় আর্থিক সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে তুলে নিয়ে আসা, তাদেরকে একটি এই যে ন্যায়পরায়ণতার যে কথাটি আসছে সেটার দিকে নিয়ে আসা। আমরা দেখি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তখন তিনি কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে একটি ভঙ্গুর অর্থনীতি, যেখানে হচ্ছে যে আওয়ামী লীগের আমলে যেখানে গ্রোথ রেট অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল 2-3%, সেটা কিন্তু জিয়াউর রহমানের যে পলিসি ভিত্তিক যে রাজনীতি, সেখানে কিন্তু তিনি 4-5% গ্রোথ রেটে নিয়ে এসেছিলেন। সেটা হচ্ছে কি যে এই যে কৃষি উন্নয়ন, খাল খনন, তারপর হচ্ছে যে কৃষকের জন্য এই যে খাদ্য সংসদপূর্ণতা অর্জন, রপ্তানিমুখী শিল্পায়ন, তারপর মুক্তবাজার অর্থনীতি, এই সমস্ত প্রকল্পগুলো তিনি হাতে নিয়েছিলেন এবং দেশের অর্থনীতিকে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান যে বিএনপি সরকারের যে ইশতেহার, সেটা আমি মনে করি যে এখানে চ্যালেঞ্জ থাকবে। আমাদের যে গত কয়েক বছরের যে সরকারের যে উন্নয়ন নীতি বা উন্নয়ন বাজেট, সেখানে কিন্তু প্রচুর পরিমাণ টাকা কিন্তু দুর্নীতি হয়েছে, সেই টাকা বিদেশে পাচার হয়েছে এবং নেতা নেত্রীর কর্মীর পকেটে গেছে। কিন্তু সেই টাকা যদি সুশাসনের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে যদি সেখানে বাজেট যদি হয় এবং সেই বাজেটের টাকা যদি উন্নয়ন প্রকল্প এবং পাশাপাশি যে সমস্ত উন্নয়ন প্রকল্প আমাদের দেশের জন্য দরকার নাই, খুব বেশি জরুরি না, সেই সমস্ত উন্নয়ন প্রকল্প আমাদের দরকার নেই, যেগুলো হচ্ছে না করলে নয়, সেই সমস্ত উন্নয়ন প্রকল্প আমাদের দরকার। পাশাপাশি আমাদের কর্মসংস্থান সৃষ্টি করার যে ব্যাপারটা, কৃষিতে ভর্তুকি দেওয়ার যে ব্যাপারটা, এরপরে যে আমাদের যে পরিবেশ সুরক্ষা, এনভায়রনমেন্টাল প্রোটেকশন, এই যে একটা ক্লাইমেট চেঞ্জ এবং যে গ্লোবাল যে একটি চ্যালেঞ্জ, সেটা মোকাবিলা এবং বাংলাদেশকে যাতে একটি স্বয়ংসম্পূর্ণ কৃষিতে স্বনির্ভর এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং আমদানির উপর যে আমাদের যে নির্ভরশীলতা বিদেশের উপরে, সেটা থেকে মুক্ত হয়ে আমরা যাতে একটি স্বনির্ভর, কৃষি নির্ভর এবং খাদ্য স্বয়ংসম্পূর্ণ একটি জাতি হিসেবে যাতে বিশ্বের মানচিত্রে আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে করেছিলেন সেভাবে যাতে আমরা উঠে দাঁড়াতে পারি এবং দেশের অর্থনীতি যাতে একটি শক্ত ভিত্তির উপরে দাঁড়াতে পারে, সেই জন্য হচ্ছে বর্তমান সরকার, বর্তমান যে বিএনপি সরকারের যে পলিসি, এই যে তারেক রহমান সাহেবের যে পলিসি, সেটা আমি মনে করি যে চ্যালেঞ্জ থাকবে, কিন্তু সেই সমস্ত চ্যালেঞ্জ গুলোকে ওভারকাম করা সম্ভব। যেমন আমি যদি ওভারকাম করলে বাস্তবায়ন করা সম্ভব। আকাশ আহমদ, আমার আরেকটি প্রশ্ন, মানে আপনার কথা আমি শুনতে চাই। আপনি বললেন উন্নত দেশগুলোর কথা, প্রত্যেকটি রাষ্ট্রের একটি আয় ব্যয়ের হিসেব থাকে। উন্নত রাষ্ট্রগুলোর
মানুষগুলো তো সেভাবে করও দেয়, ট্যাক্স তো দেয় সরকারকে, কিন্তু আমাদের দেশের আসলে তো ওভাবে সম্ভব হয়ে ওঠে না, কিংবা ওই কাঠামো তো দাঁড়ায়নি। এই ক্ষেত্রে কি এই বিষয়গুলো মানুষের এই সেবাগুলো দেওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা কি তৈরি হবে? না, আমি মনে করি না কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়তেছে, গ্রোথ রেট বাড়তেছে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, রপ্তানি বাড়তেছে এবং আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ বাড়তেছে, যেটা বর্তমান ৩২ বিলিয়ন, সেটা ৪০ বিলিয়ন, ৫০ বিলিয়নে যাবে। কাজে সেহেতু আমাদের উন্নয়ন বাজেটে কিন্তু প্রচুর টাকা, সেই টাকা উন্নয়ন বাজেটের নামে সেই টাকা লুটপাট হচ্ছে। লুটপাট হয়ে সে টাকা বিদেশে পাচার হচ্ছে। সেক্ষেত্রে যদি আমরা সুশাসন নিশ্চিত করতে পারি, আমাদের প্রবৃদ্ধি ধরে রাখতে পারি, তাহলে সেটা আমরা কৃষি উন্নয়ন, কর্মসংস্থান, শিল্পায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং রপ্তানিমুখী শিল্পায়ন, আমদানি প্রতিস্থাপন, শিল্পায়ন যদি আমরা করতে পারি এবং আমাদের গার্মেন্টস সেক্টরটাকে যদি আমরা আরো বেশি প্রমোট করতে পারি, তাহলে কখনোই বাংলাদেশের যে সমস্ত প্রকল্প হাতে নেওয়া হচ্ছে বা যে সমস্ত পরিকল্পনার কথা, উন্নয়নের কথা বলা হচ্ছে বা যে বিএনপি যে ইশতেহারের কথা বলা হচ্ছে, সেগুলো বাস্তবায়ন করা আমি মনে করি কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ না। আমি যে বললাম যে দক্ষিণ কোরিয়ার কথা বললাম, কিংবা জাপান যে একটি যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি, সেটা রাইট, কিন্তু তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে তারা সক্ষমতা অর্জন করেছে, দক্ষিণ কোরিয়া অর্জন করেছে। রাইট। তাহলে বাংলাদেশ একটি প্রাকৃতিক খনিজ সম্পদ সমৃদ্ধ রাষ্ট্র হওয়া সত্ত্বেও কেন সেই সমস্ত চ্যালেঞ্জগুলোকে আমরা চিহ্নিত করে সেগুলো মোকাবিলা করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পারবো না, রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে পারবো না, কিংবা আমরা একটি উদারনৈতিক গণতন্ত্র, যেটা তারেক রহমান সাহেব বলছে যে বাংলাদেশে কোনো ধরনের এই যে গণতান্ত্রিকরণ কিংবা যে উদারনৈতিক গণতন্ত্র, দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ, ধর্মীয় সংখ্যালঘুর অধিকার, হুম, হুম। সবাই একটি স্বাধীন এবং মুক্তভাবে বসবাস করতে পারবে, সেই ধরনের একটি উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র, যেটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এবং কোনো তার ব্যাঘাত মানে থাকবে না আপনি এবং একটি বলছেন যে পরিবেশ। সুশাসন এবং দুর্নীতি যদি না থাকে এবং সুশাসন যদি থাকে দেশে, তাহলে এসব বাস্তবায়ন করা অবশ্যই সম্ভব। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, সব রাজনৈতিক দলের ইশতেহারেই থাকে ন্যায়পরায়ণতা, দেশ ভালো করে তারা চালাবে, নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে। বিএনপির ইশতেহারের বিশেষ কোন দিকটা আপনার কাছে ভালো লেগেছে, আমি যদি আপনার কাছ থেকে জানতে চাই? আমি যদি সেটা সুস্পষ্টভাবে বলি, সেটা হচ্ছে কি, পরিবেশের যে প্রোটেকশন, হুম। সেটা হচ্ছে যে আমাদের আমাদের বাংলাদেশ তো হচ্ছে মাটির দেশ। এটা প্রাকৃতিকভাবে মানে স্রষ্টা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। আমাদের সবগুলো নদী কিন্তু বঙ্গোপসাগরে, বড় বড় নদীগুলো পতিত হয়েছে, সুজলা সুফলা শস্য শ্যামলা। এবং আমাদের যে বর্তমান যে ক্রাইসিসটা হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন, পরিবেশের সুরক্ষা করা, এবং আমাদের যে ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল ওয়ার্মিং চ্যালেঞ্জ গুলো মোকাবিলা করার জন্য যে গাছ রোপণ, বৃক্ষরোপণ, সেটা। আরেকটা হচ্ছে ফ্যামিলি কার্ড। আমরা জানি যে প্রত্যেকের পরিবারে কিন্তু চাকরি নেই, কিছু ফ্যামিলিতে চাকরি আছে। কাজে যে সমস্ত ফ্যামিলিতে চাকরি নেই, সে ধরনের ফ্যামিলি কার্ড যদি দেওয়া হয়, কিংবা কৃষকদের কার্ড দেওয়ার কথা বলা হচ্ছে, কিংবা যে জি। কৃষিতে যে তার মানে সাবসিডি দেওয়া তিনটি হচ্ছে, জিনিস সেটা আপনি বেশ আমার কাছে গুরুত্ব খুবই। দিচ্ছেন, একটা হচ্ছে ফ্যামিলি কার্ড, একটা হচ্ছে কৃষক কার্ড এবং পরিবেশ বান্ধব সংশ্লিষ্ট বিষয়গুলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে নির্বাচিত সংবাদে যুক্ত হবার জন্য।